দৃশ্য একবার ভেবেছে সে ফোনটা ফিরিয়ে দিবে, মাহাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিবে। তার জন্য মা আঘাত পাক সেটা চায় না, কোনো সন্তানই সেটা সহ্য করতে পারবে না। নিজেকে ভীষণ অপরাধী লাগে। বাবা এই 3 দিনে একবারও তার খবর নেয়নি, তবে দৃশ্যের তাতে আফসোস নেই। তার বাবা ঠিক কেমন সেটা তার ভালো করেই জানা হয়ে গেছে, তবে বাবার প্রতি ভয়টা আরো বেড়ে গেছে। দৃশ্য নিজেকে অনেক কষ্টে সামলে নিয়েছে। মাহাত নামক মানুষটি তার ভাগ্যে নেই সেটা মেনে নিয়েছে, তবে মাহাত এত সহজে মানবে না। সে যদি হঠাৎ করে মাহাতের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়, তবে মাহাত সোজা তার বাসায় চলে আসবে। তাই দৃশ্য ধীরে ধীরে মাহাতের সাথে দূরত্ব সৃষ্টি করেছে। ঠিকমতো মাহাতের কল রিসিভ করতো না, তারপর যোগাযোগ বন্ধ করে দেয়। সেই সময়টা দৃশ্যের ঠিক কেমন কেটেছে তা সেই জানে। প্রতিটা রাত যেন বছরের মতো কেটেছে। মাহাত যেন তার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। এই মানুষটার শূন্যতা তাকে গভীরভাবে পুড়িয়েছে। মায়ের কোলে শুয়ে অশ্রু বিসর্জন দিয়েছে অনেকবার। মাহাতের কল অ্যাভয়েড করা যেন তার কাছে পরীক্ষার মতো ছিল। যতবার ফোনের স্ক্রিনে হার্টবিট লেখাটা সে দেখেছে, ঠিক ততবার সে নিজের হার্টবিট মিস করেছে। সেদিন যখন কলেজে যাওয়ার সময় গেটের পাশে মাহাতকে দেখেছিল, তখন মনে হয়েছে এতদিনে সে নিজেকে যা শক্ত করেছে সেটা নিমেষেই ভেঙে গুঁড়িয়ে গেছে। মানুষটার মলিন মুখটা দেখে বুকে তীব্র ব্যথা হয়েছে। দৃশ্যের মন চাইছিল মাহাতের বুকে ঝাঁপিয়ে পড়তে, এই বুকে কয়েকটা চুমু খেতে, তাহলে হয়তো তার বুকের যন্ত্রণাটা কিছুটা কমবে। কিন্তু মায়ের সেই দিনের চেহারাটা তার সামনে ভেসে উঠল। মাহাতের দিকে এগিয়ে যাওয়া মানে মাকে আবার সেই পরিস্থিতিতে ফেলা, যেটা সে কোনো দিনও পারবে না। তাই নিজেকে পুনরায় শক্ত করে মাহাতকে এড়িয়ে গেছে। সেদিন অনেক কষ্টে সে মাহাতকে বলেছিল সম্পর্ক শেষ করতে, তার কাছ থেকে দূরে থাকতে। বাসায় এসে সেদিন দৃশ্য হাউমাউ করে কেঁদেছে। মাহাত যে তার প্রাণ, সেই প্রাণকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে সে কি করে ভালো থাকবে? এত কিছুর পরও মাহাত তার পিছু ছাড়ছে না, আর দৃশ্য নিজেই দুর্বল হয়ে পড়ছে। তাই কলেজ যাওয়া বন্ধ করে দিল। মানুষটার মলিন মুখ দেখলে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। এই মানুষটিকে কষ্ট দিতে তার বুকটা ফেটে যায়। সে জানতো মাহাত ওকে না পেলে নাবিলাকে খুঁজবে, তাই সে নাবিলাকেও কলেজ যেতে দেয়নি। আর আজ যখন মাহাতের চোখে পানি দেখল, সে আর নিজেকে আটকাতে পারেনি, ঝাঁপিয়ে পড়েছে মানুষটার বুকে। আহা, কি শান্তি এই বুকে! ভীষণ নিরাপদ এই বুকটা। এই বুকে থাকলে কাউকে তার চুলটাও বাঁকা করতে পারবে না, সেটা দৃশ্যের জানা। সব শুনে মাহাত থমকে গেল। মানুষ এতটা খারাপ হতে পারে? ওই লোকটা কি আসলেই মানুষ নাকি পশু? আর সে ভাবছিল দৃশ্যের বাবার কাছে আবার যাবে, দৃশ্যের বাবার হাত পা ধরে রাজি করাবে। যে মানুষটা নিজের স্ত্রীর প্রতি কোনো সম্মান নেই, মেয়ের জন্য সামান্যতম মায়া নেই, সেই লোক মেয়ের সুখের কথা ভাববে, সেটা আদৌ সম্ভব? যেখানে সে দুই পরিবারের সম্মতি আশায় বসে আছে। দৃশ্যের বাবা যে কোনোদিন মেয়েকে তার হাতে তুলে দিবে না, সেটা মাহাদের বোঝা হয়ে গেছে। ওই রকম একটা মানুষের জন্য সে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে মোটেই দূরে থাকবে না। দৃশ্য তখনও মাহাদের বুকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাহাদ দৃশ্যের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে দৃশ্যকে বুক থেকে সরিয়ে তার চিবুকে হাত রেখে মুখটা উঁচু করে ধরল। বুড়ো আঙ্গুল দিয়ে দৃশ্যের অশ্রু ধরা মুছে কপালে চুমু খেলো। তারপর বলল, বিয়ে করবে পিচ্ছি? দৃশ্য চমকে তাকালো মাহাদের দিকে। নাবিলাও চমকালো। মাহাদ মুচকি হেসে বলল, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। একবার বিয়ে হয়ে গেলে তোমার বাবার সাধ্য হবে না আমার কাছ থেকে তোমাকে দূরে রাখতে। আর আন্টির গায়ে যদি উনি হাত তোলেন, তবে তার জেলে যাওয়ার ব্যবস্থা আমি করব। দৃশ্যের চোখ বেয়ে আবার অশ্রু ঝরল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তোমার বাসার সবাই যদি... আমার বাসায় আমি ম্যানেজ করব। তুমি বড় বিয়ে করবে কিনা? দৃশ্য কি বলবে ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে পৃথিবীর সব কিছুই ফিকে লাগছে, শুধু এই মুহূর্তটা মধুর মনে হচ্ছে। সময়টা এইখানে থমকে গেলে ভালো হবে। দৃশ্য হঠাৎ খেয়াল করলো তার ভীষণ লজ্জা লাগছে। সে মাহাদের বউ হবে ভাবতেই কেমন যেন অনুভূতি হচ্ছে। মাহাদের ধূসর চোখের দিকে তাকাতে পারছে না।
নিজের চোখ নামিয়ে মাহাদের বুকে আবার মুখ বুজে রইল। মাহাদ মুচকি হেসে বলল, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। পরে কিন্তু বলতে পারবে না জোর করে বিয়ে করেছি। অবশ্য না পড়লে জোর করেই করতাম। আমি আবার মহৎ প্রেমিক না, নিজের ভালোবাসাকে নিজের করে নিতে সব করতে পারি আমি। দৃশ্য মাহাদের বুকে কিল বসিয়ে বলল, থ্রেড দিচ্ছ? অবশ্যই দিয়েছি। আর আমাকে যে এতদিন কষ্ট দিয়েছ তার শোধ আমি পেট পরে তুলব। দৃশ্য মুচকি হাসল। নাবিলা হাঁ করে তাকিয়ে আছে। তার চোখের সামনে এরা পালিয়ে বিয়ে করার সব প্ল্যান করে ফেলেছে, এমনকি রোম্যান্স করা শুরু করেছে। আল্লাহ, এদের কি লজ্জা নাই? এই দৃশ্য প্রেম করে নির্লজ্জ হয়ে গেছে। আল্লাহ জানে এইগুলো আর কি কি করছে। নির্ঘাত এইখানে লিপ কিস করেনি, না হলে নাবিলা এইখানেই অজ্ঞান হয়ে যেত। নাবিলা গলা খাকিয়ে বলল, সিরিয়াসলি ভাইয়া, আপনারা পালিয়ে বিয়ে করছেন? দৃশ্যের এবার হুঁশ ফিরল। সে দ্রুত মাহাদের বুক থেকে সরে গেল। মাহাদ মুচকি হেসে নাবিলাকে বলল, এক্সাইটিং হবে বিয়েটা, তাই না শালিকা? আর তুমি হবে বউ পক্ষের সাক্ষী। নাবিলা কপাল কুঁচকে ভাবল, এরা নিজেরা ডুববে আর আমাকেও নিয়ে ডুববে। বাবা ছোট চাচা জানলে দেখা যাবে দৃশ্য বাসর করছে আর আমি বাস খাচ্ছি। নাবিলা চিন্তিত হয়ে বলল, কিন্তু ভাইয়া, এমন করলে দুই পরিবারে আরো ঝামেলা বাড়বে। আমি সব ঝামেলা পোহাতে রাজি আছি, কিন্তু তোমার বোনকে আর ধরে রাখতে পারছি না। আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে না, দৃশ্যকে সবাই ভীষণ পছন্দ করে। নাবিলা তবুও নিশ্চিত হতে পারছে না। সামনে আরো বেশি প্রবলেম হবে সেটা সে বুঝলেও এই দুই পাগল প্রেমিক যুগল বুঝতে পারছে না। তাদের চোখে নেশা, একে অন্যকে পাওয়ার নেশা। মাহাদ দৃশ্যকে বলল, কাল সকালে আমি তোমাকে কলেজ থেকে নিয়ে যাব। আজ রাত্রে শুধু কষ্ট করো, কাল থেকে তুমি শুধু আমার, আর কারোর স্বার্থ নেই আমাদের দুজনকে আলাদা করবার। দৃশ্য মাথা নেড়ে হ্যাঁ জানালো। সেই রাতটা দৃশ্যের দুই চোখে আর ঘুম আসলো না। এই এক সমস্যা, সে কষ্টে থাকলে ঘুম হয় না, আবার বেশি খুশি হলেও ঘুম হয় না। কিন্তু মনে মনে সে ভয় পাচ্ছে, ভীষণ ভয়। বুকের বাপাশে অচেনা ব্যথা হচ্ছে। মাহাতকে পাবে তো? বাবা সব জানতে পারলে কি রিয়াক্ট করবে? সব ঠিক হবে তো, নাকি সব শেষ হয়ে যাবে? ভীষণ ভয় ও শঙ্কা নিয়ে সে রাতে ঘুমোতে পারল না দৃশ্য। মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার কারণে আবার মাকে কষ্ট পেতে হবে না তো? তবে মাহাতের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, এই মানুষটা ঠিক সব সামলে নেবে। প্রায় অনেক রাত করে বাসায় ফিরল মাহাত। বন্ধুদের সাথে সব ঠিক করে বাসায় ফিরেছে সে। চিন্তা যে তার হচ্ছে না তেমনটা না। বাসায় ফিরেই সে তার চাচুর রুমে গেল। এই মানুষটাকে না জানিয়ে সে কিছুই করতে চায় না। রুমে ঢুকেই দেখলো দেওয়ালে টাঙানো একটা ফটো ফ্রেম, দিকে তাকিয়ে আছে আরিফ। মাহাত একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। দেওয়ালে টাঙানো ছবির মানুষটি হয়তো তার চাচি হতো। আচ্ছা, ভালোবাসলেই কষ্ট পেতেই হবে, এটাই কি ভালোবাসার ধর্ম? তাহলে তারা কেন কষ্ট পাচ্ছে? ভালোবাসায় সুখ অনুভূতিটা যেমন তীব্র হয়, ঠিক কষ্টের অনুভূতিটাও তেমনই তীব্র হয়। আসবো চাচু? আরিফ পিছনে ঘুরে মুচকি হেসে বলল। আরে মাহাত, আসো ভিতরে। মাহাত রুমে এসে বিছানায় হেলান দিয়ে বসল। আরিফ তার পাশে বসে বলল, এত রাত অবধি বাসার বাইরে কেন থাকিস? ভাবি চিন্তা করছিল তোর জন্য। চাচু, আর সকাল থেকে তুমি সেই মানুষটার কবরের পাশে ছিলে, তাই না? আজ তার মৃত্যুবার্ষিকী, তাই তো? আরিফ মুচকি হেসে বলল। বাবা, সব খবরই রাখিস দেখা যায়। মাহাত কিছুই বলল না, কিছুক্ষণ গম্ভীর থেকে বলল, চাচু, আমি একটা ডিসিশন নিয়েছি, সেটাতে তোমার ফুল সাপোর্ট চাচ্ছি। তোর সব ডিসিশনে আমি ফুল সাপোর্ট করি। চাচু, কাল আমরা বিয়ে করছি। কথা শুনে আরিফ কিছুটা চমকে গেল। বাঁকা হেসে বলল, ওই বাচ্চাটা কি তোকে সামলাতে পারবে? যা পাগল তুই, শেষে বাসর ঘর থেকে সোজা হসপিটালে না যেতে হয়। উফ চাচু, ফাজলামি করো না তো। যতটা বাচ্চা তুমি ওকে মনে করো, ও অতটা বাচ্চা না। ওই বাচ্চাটাই বরং আমার ওপর বেশ কয়েকবার চড়া হয়েছিল। আমি না সামলালে তো রফা দফা হয়ে যেত, এতদিনে তুমি দাদু হয়ে যেতে। আরিফ কিছুক্ষণ মন খুলে হাসলেন, তারপর গম্ভীর হয়ে বলল,
হঠাৎ এত সিরিয়াস ডিসিশন কেন নিচ্ছিস? দৃশ্য এখনো অনেক ছোট, কিছুটা সময় নিতি। আমি আর সময় নিতে চাইছি না। ওই বাড়িতে দৃশ্য কষ্টে আছে। আমার পাখিটার গায়ে হাত তুলছে বারবার। ভীষণ কষ্ট পাচ্ছে সে, আর সেই কষ্টের কারণটা আমি। আমি তোর সাথে আছি, তবে এক সত্যি। কি? এবার আরিফ মুচকি হেসে বলল, 1 বছরের মাথায় সুখবর চাই। দেখ, আমি কয়েকদিন পর চলে যাব। নেক্সট আসবো তোর বাচ্চা দেখতে। মাহাত চাচুর বিছানায় শুয়ে পড়ল আর বলল, তাহলে 4-5 বছর আর তোমার দেশে আসা হচ্ছে না? কেন? আমার বউ নিজেই বাচ্চা। বাচ্চা নিলে আমাকেই পালাতে হবে। 2 বাচ্চা নিয়ে আমার সিঙ্গার হওয়া লাগবে না আর। আরিফ হো হো করে হেসে উঠল, তারপর বলল, ভাইয়াকে জানাবি না? না, বিয়ের পর জানাবো। পরদিন সকাল থেকেই দৃশ্যের বুকটা ধুকধুক করছে। নাস্তার টেবিলে আসতেই দেখতে পেল ফাহিম নাস্তা করছে। দৃশ্য কিছু না বলে টেবিলে বসে পড়ল। ফাহিম আর চোখে দেখল দৃশ্যকে। 2 দিন আগে বাসায় এসেছে সে। বাহিরে ঘুরে তার মাথা ঠান্ডা হলেও মন কিছুতেই স্বস্তি পায়নি। সেদিন বাসায় আসার পর থেকেই তার মনে কিছুটা খটকা লাগে মায়ের মলিন মুখ দেখে। হাতে ব্যান্ডেজ দেখে অস্থির হয়ে গিয়েছিল। মায়ের প্রতি এক অন্যরকম টান ফাহিমের। মায়ের শুকনো মুখ আর হাতের ক্ষত দেখে বুকের ভেতর যন্ত্রণা হচ্ছিল। মাকে জিজ্ঞাসা করতেই বলল ফুলে হাত থেকে গ্লাস পড়ে গিয়েছিল, তা তুলতে গিয়ে হাত কেটেছে। কিন্তু তার কথাটা বিশ্বাস হচ্ছিল না। দৃশ্যের মলিন মুখ দেখে তার সন্দেহটা যেন আরো বেড়ে গেল। তার অনুপস্থিতিতে বাসায় কিছু একটা হয়েছে বলে তার সন্দেহ হচ্ছে। তারা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। সে তো আর জানেন না তার মা আর বোনের উপর কতটা ঝড় বয়ে গেছে। সেদিন দৃশ্যকে কয়েকটা থাপ্পড় মেরে নিজেই কষ্ট পেয়েছে। কত রাত ঘুমোতে পারেনি। সেখানে সেই অমানবিক অত্যাচারের কথা জানলে কতটা কষ্ট পেত। এই 2 দিনে ফাহিম দৃশ্যের সাথে কোনো কথা বলেনি। তবে আর এই দূরত্ব সে মানতে পারছে না। ছোট্ট বোনটার মলিন মুখটা সহ্য করতে পারছে না। তাই আজ বিকেলে বোনকে একটু সারপ্রাইজ দিবে বলে ভেবেছে। বিকেলে বোনকে এক কার্টুন আইসক্রিম গিফট করলেই তার ছোট্ট বোনটা খুশিতে বুকে ঝাঁপিয়ে পড়বে। কতদিন বাচ্চাটাকে বুকে ছড়িয়ে ধরে না। দৃশ্যের গলা দিয়ে খাবার নামছে না। আর যা করতে চাচ্ছে তারপর সবার রিয়াকশন কি হবে সেটা তার জানা নেই। তবে ভালো কিছু হবে না সেটা সে নিশ্চিত। হয়তো আজই এই বাসায় তার শেষ দিন হতে পারে। দৃশ্য কোনো মতে পানি নিয়ে খাবার গিলছে। ফাহিম বিষয়টা খেয়াল করছে, তবে কিছুই বলল না। দৃশ্য কলেজে যাবার আগে মাকে জড়িয়ে ধরল। এই বাড়িতে যদি কেউ তার মনের অবস্থা বুঝতে পারে সেটা একমাত্র এই মানুষটাই। দৃশ্য কলেজের কাছে আসতেই দেখতে পেল মাহাত দাঁড়িয়ে আছে। পরনে তার ছাই রঙের পাঞ্জাবি। দৃশ্য আরো একবার মানুষটাকে দেখে হার্টবিট মিস করলো। এত হ্যান্ডসাম ছেলেটা আজ তার বর হবে। এই মানুষটা একান্ত তার হবে, যাকে যখন খুশি স্পর্শ করা যাবে। দৃশ্যকে দেখেই মুচকি হেসে তার দিকে এগিয়ে আসলো মাহাত। নাবিলা দৃশ্যকে ফিসফিসিয়ে বলল, ওই মাহাত ভাই তো জামাই সাইজে আসছে, আর তুই কি না এই কলেজ ড্রেসে বিয়ে করবি? ফিউচারে বাচ্চা কাচ্চাকে এই পিক কেমনে দেখাবি? দৃশ্য বিরক্ত হয়ে তাকালো। এই সব বিষয় তার মাথায় একদম নেই। সে ভীষণ ভয়ে আছে। তার বাবা আর ভাই কোন ঝড় তুলে একমাত্র আল্লাহই জানে। মাহাত দৃশ্যের সামনে এসে হাত ধরে নাবিলাকে বলল, চলো শালিকা, তোমাকে পার্মানেন্ট শালিকা বানাবো। নাবিলা মুচকি হাসল। মাহাত গাড়িতে এনে দৃশ্যকে বসতে বলল। দৃশ্য গাড়িতে উঠে দেখল মাহাতের বন্ধুরা সবাই বসে আছে। দৃশ্যকে দেখেই লম্বা একটা সালাম দিল। জয় মুচকি হেসে বলল, ভাবি, আপনার অনুভূতি কেমন? জানি না ভাইয়া, অদ্ভুত লাগছে। আর ব্যাপার না, কোনো প্যারা নাই, বিয়ে তো একবারে করবেন, সো জাস্ট চিল। তানিম খোঁচা মেরে বলল, ওই মাহাদ, ভাবির 18+ হয়েছে তো? আবার কেস খাবো না তো? রাপসান হেসে বলল, আরে না হলেও ব্যাপার না, 18+ কাজকর্ম করলে 18+ হয়ে যাবে। দৃশ্য ভীষণ লজ্জা পেল। নাবিলা মনে মনে কয়েকটা গালি দিল।
ফাজিল পোলার দল। কয়েক মিনিট পরে মৌ আর সাইমা দৌড়ে আসলো গাড়ির কাছে। মৌ এসেই বলল, দোস্ত, এটা কি সত্যি তোর আজ বিয়ে? সাইমা বলল। ওই বান্দর, আমাদের বললি না কেন? মাহাত হেসে বলল, কুল শালিকারা, বিয়ের প্ল্যানটা হঠাৎ করে হয়েছে, তাই জানো না? জয় মৌয়ের কানে ফিস ফিসিয়ে বলল। দেখলে যান, ওরা বিয়ে করতেছে, চলো আমরাও শুভ কাজটা সেরে ফেলি। মৌ চোখ গরম করে বলল। ফালতু লোক একটা। তারা দুই গাড়ি করে বেরিয়ে গেল। তারা শহরের অনেকটা দূরে এক কাজী অফিসে যাবে। এলাকায় থেকে কোনো রিস্ক নিতে চাইছে না। দৃশ্যের পাশে বসে মাহাত তার হাত দৃশ্যের আঙ্গুলের ভাঁজে মিলিয়ে দিল। দৃশ্য ভেজা চোখে তার দিকে তাকালো। মাহাত দৃশ্যের গালে হাত রেখে বলল। ভয় হচ্ছে পিচ্ছি? দৃশ্য মাথা নেড়ে হ্যাঁ বলল। মাহাত কপালে চুমু এঁকে বলল, ভয় নেই পাখি, আমি আছি তো। দৃশ্য আন মনে বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর একটা জায়গাতে গাড়ি থামলো। দৃশ্য দেখলো এটা একটা পার্লার। দৃশ্য অবাক চোখে মাহাদের দিকে তাকালো। মাহাত দৃশ্যের হাতে কয়েকটা ব্যাগ দিয়ে পড়ল। আমার পিচ্ছিটাকে বউ সাজে দেখার অনেক ইচ্ছে ছিল। বিয়ে যাবে হোক, বউ তো সাজতেই হবে। সবার বউ হয় লাল টুকটুকে, আর আমার বউ হবে পিঙ্কি। আমার পিচ্ছি সব স্বপ্ন পূরণ করতে না পারলেও কিছু তো চেষ্টা করতেই পারি, তাই না? তারা পার্লারে চলে গেল। জয় মৌকে বলল, জান, তুমিও বউ সেজে এসো, সেখানে যাওয়ার পর যদি তোমারও বিয়ে করতে মন চায়। মৌ রেগে জয়ের গালে একটা থাপ্পড় দিয়ে ভেতরে চলে গেল। জয় গালে হাত বোলাতে লাগলো। রাফসান আর তালিম হাসিতে ফেটে পড়ল। জয় তাদের ধমক দিল। মাহাতকে উদ্দেশ্য করে বলল, মামা, তুই আমাদের ভাবিকে ম্যানেজ কেমনে করিস? আমারটা তো পুরাই আগুন। মাহাত মুচকি হেসে বলল, বউ আমার ভয়ে আছে, না হলে এইটাও অ্যাটম বম, যখন তখন ফেটে পড়ে। আমরা ছেলেরা সব নিরীহ প্রাণী, বুঝলি? তালিম হেসে বলল, এই নিব্বানিব্বিগুলো বিয়ে করে ফেলতেছে, আর আমি এখনো সিঙ্গেল মরতেছি। মাহাত তানিমের মাথায় চাপড় মেরে বলল। ওই শালা, আমি নিব্বা? রাফসান হেসে বলল, আর দুদিন পর আমাদের মাহাদের বাচ্চা কাচ্চা চাচ্চু বলে লাগবে, আর তুই নিবা বলছিস? জয় এবার একটু সিরিয়াস হয়ে বলল, আমরা ঠিক করছি তো? দুই পরিবারের ঝামেলা আরো বাড়বে না তো? দৃশ্য পরিবার নিয়ে ভরসা পাচ্ছে না, কেমন রিয়াক্ট করবে কে জানে। তালিম বলল, আরে এত চিন্তা করিস না, একবার বিয়ে হয়ে গেলে কেউ কিছু করতে পারবে না। মাহাত চিন্তিত হয়ে বসে রইল। কিভাবে সব ম্যানেজ করবে আল্লাহ জানে। কিছুক্ষণ পর দৃশ্যরা বেরিয়ে আসলো। দৃশ্যকে দেখেই মাহাত দাঁড়িয়ে গেল। বেবি পিঙ্ক শাড়িতে তার পিচ্ছিকে অপূর্ব লাগছে। মাহাতের বুকে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। এই মেয়ে তাকে নির্ঘাত পাগল করে ছাড়বে। বউ সাজে তার পিচ্ছিটাকে আজ বড় লাগছে, যেন পূর্ণ নারী। এই মেয়েটাকে চোখের পলক ফেললেও ওকে ঘায়েল করতে পারে, আর এই সাজি তো তাকে পাগল করে ফেলেছে। দৃশ্য মাথার ওড়নাটা ঠিক করতে করতে আসছে। কপালে কিছু চুল বারবার অবাধ্য হয়ে উড়ে আসছে। দৃশ্য সেটা সামলাতে ব্যস্ত। অপর দিকে কেউ তার রূপে পাগল প্রায়। কে বোঝাবে তাকে? মৌ কাছে আসতেই জয় বলল, জান, আমারও বিয়ে করতে মন চাইছে। পরিশেষে ঘুরঘুর করলে আমি তো পাগল হবই। মৌ এবার লজ্জা পেল। 2 দিন ধরে যে ঝগড়া চলছে সে সব ভুলে গেল। আজ তার ফ্রেন্ডের বিয়ে, তাই সব মাপ। দৃশ্য মাহাদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। ছেলেটা এমন বেহায়ার মতো কেন তাকিয়ে আছে? দৃশ্য কাছে আসতেই মাহাত বলল, মাশাআল্লাহ। দৃশ্য লজ্জা পাচ্ছে, ভীষণ লজ্জা। কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে। এতদিনে সব কষ্ট যেন হারিয়ে যাচ্ছে। সামনের মানুষটা পাশে থাকলে সব কষ্টকেই হজম করে নিতে পারবে। মাহাত দৃশ্যের কাছে এসে ফিসফিসিয়ে বলল, বিয়ের আগে টমাটকে মেরে ফেলা প্ল্যান করেছো? কোনো কাজ হবে না। পিঙ্ক শাড়ি কেন দিয়েছি মনে আছে তো? দৃশ্যের পুরো শরীর কেঁপে উঠল।
শিরা ধরা পেয়ে বিদ্যুৎ বয়ে গেল। মনে পড়ে গেল মাহাদের সেই কথাটা। সে বলেছিল তাদের ফার্স্ট নাইটে পিঙ্ক শাড়ি পরতে। সেদিন দৃশ্য ফার্স্ট নাইট না বুঝলে আজ কিছুটা বোঝে মানুষটা তাকে লজ্জা কেন দিচ্ছে। মাহাদ দৃশ্যের হাত ধরে গাড়িতে বসালো, নিজেও পাশে বসে পড়ল। মাহাদ তখনও দৃশ্যকেই দেখে যাচ্ছে। রাফসান খোঁচা মেরে পড়ল, আরে ভাই, একটু চোখ ফেরা, নজর লেগে যাবে। একটু পর তো পার্মানেন্ট লাইসেন্স প্রাপ্ত পেয়ে যাবি, তখন মন ভরে দেখিস। মাহাদ বিরক্ত হয়ে পড়ল, আমার বউ আমি দেখি, তাতে তোর কি? কিছু না, দেখ, বেশি করে দেখ। বাকি সবাই হেসে দিল। দৃশ্য নিচু স্বরে পড়ল, এইভাবে বেয়াদবের মতো তাকিয়ে আছো কেন? সবাই কি ভাবছে? আমার জিনিস আমি দেখি, তাতে ওদের কি? দৃশ্য একটু রেগে বলল, আমি জিনিস? আমার ব্যক্তিগত জিনিস। দৃশ্য আর কিছুই বলল না। এই ছেলে না হলে ভয়ঙ্কর কথা শুরু করবে। আধা ঘন্টার মধ্যে কাজী অফিসে পৌঁছে গেল। সেখানে পৌঁছে দৃশ্যের অস্থিরতা বাড়তে লাগলো। বারবার মা আর ভাইকে মনে পড়ছে। আজ এই দিনে সে মানুষগুলোকে পাশে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হলো না। মাহাদ দৃশ্যের হাত ধরে ভেতরে নিয়ে গেল। সেখানে আরিফকে দেখে দৃশ্য অবাক হলো। মাহাদ আরিফের উদ্দেশ্যে বলল, চাচু, সব রেডি তো? রেডি। আরিফ দৃশ্যের দিকে তাকিয়ে মুচকি হাসলো আর বলল, এই যে আম্মু, এই পাগলটা তোমাকে তুলে আনেনি তো? দৃশ্য মাথা নেড়ে না জানালো। আরিফ মিষ্টি হেসে দৃশ্যের মাথায় হাত বুলিয়ে বলল, ভীষণ মিষ্টি লাগছে তোমাকে, একদম আমার দিশার মতো। দৃশ্য ভেজা চোখে তাকালো। এই মানুষটা তার ফুপুকে আজও পাগলের মতো ভালোবাসে। ফাহিম ক্লাবে বসে রিজভির সাথে ক্যারাম খেলছে। ঠিক এমন সময় রকি আসলো সেখানে। ফাহিমকে দেখে বাঁকা হেসে বলল, কি রে, তুই এদিকে বসে খেলতেছিস, ওইদিকে মাহাদো তোর বোনের সাথে টি-20 খেলতেছে। ফাহিম রেগে রকির কলার ধরে বলল, ওই দিনে মায়ের খেয়েও তো শিখা হয়নি, আবার আমার বোনের সম্পর্কে বাজে কথা বলিস। রকি হেসে বলল, আমাকে ধমকে লাভ কি? একটু আগে দেখলাম তোর বোনকে কলেজের সামনে থেকে গাড়িতে করে নিয়ে গেল, নিশ্চয়ই কোনো হোটেলে গেছে। মাহাত এত জলদি তোর বোনকে ছেড়ে দিবে? কয়েকবার বিছানা গরম না করে ছাড়বে নাকি? ফাহিম আক্রোশে ফেটে পড়ল। রকির মুখ বরাবর কয়েকটা ঘুষি বসিয়ে দিল আর রেগে বলল, তোকে ওই দিন চিন্তা ছেড়ে ভুল করছি, আজ তোকে মেরেই ফেলবো কুত্তার বাচ্চা। পাশ থেকে একটা রড নিয়ে রকিকে মারতে লাগলো। রেজবি কোনো মতেই ফাহিমকে থামাতে পারছে না। তার ভয় হচ্ছে রাগের মাথায় কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। রকির শরীর থেকে রক্ত বেরুতে লাগলো। রেজবি অনেক কষ্টে ফাহিমকে দূরে সরিয়ে দিল। ফাহিম দৃশ্যের কলেজে যেয়ে জানতে পারল দৃশ্য কলেজে আসেনি। এমনকি নাবিলা আর দৃশ্যের বাকি দুই ফ্রেন্ড কেউ নেই কলেজে। এবার ফাহিমের মাথা নষ্ট হবার পালা। রাগে তার কপালের রগ ফুলে উঠেছে। আজ ওই মাহাতকে এসে শেষ করে ছাড়বে। তার বোনকে নিয়ে খেলছে। ফাহিমের এমন উন্মাদ অবস্থা দেখে রেজবি আশরাফ হোসাইনকে কল করে সব জানালো। সে ভাবল তিনি বিজ্ঞ লোক, ঠিক পরিস্থিতি সামলে নিবে। ফাহিম আর রেজবিও আরও কয়েকজন ফ্রেন্ড মিলে আশেপাশে দৃশ্য আর মাহাতকে খুঁজতে লাগলো। অন্যদিকে আশরাফ হোসাইন এইসব জেনে রাগে ফেটে পড়লেন। দৃশ্যের উপর তার রাগ আরও বেড়ে গেল। এই মেয়েটা তার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে ছাড়বে। সে দিনের মার কাছে দেয়নি, আজ এই মেয়েকে মেরে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে। আখি রহমানের মনটা কেমন অস্থির হয়ে আছে। তার অস্থিরতা দেখে আমজাদ রহমান বললেন, কি হলো, এমন অস্থির লাগছে কেন? জানি না, মনটা কেমন কু ডাকছে। আরে, মাহাতকে নিয়ে চিন্তা করছো তাই এমন হচ্ছে। ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। আমার হাসি খুশি ছেলেটা কেমন মনমরা হয়ে গেছে। ঠিক বলেছ, কিন্তু কি করব বলো, আশরাফের মতন মানুষকে বোঝানো অসম্ভব।
কয়দিন ধরে নানান চিন্তায় আমজাদ রহমান অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিন ধরে বুকে হালকা ব্যথা করে। ছেলের চিন্তায় তিনি ঠিকমতো ঘুমোতে পারেন না। হঠাৎ বাইরে থেকে কারো চেঁচামেচির শব্দ ভেসে আসছে। আমজাদ ও আখি দুজন বাহিরে বেরিয়ে আসলেন। দেখলেন আশরাফ আর তার বড় ভাই সহ আরো মানুষ তার বাসার সামনে দাঁড়িয়ে। তিনি চিন্তিত হয়ে পড়লেন আশরাফকে দেখে। তিনি এগিয়ে আসতেই আশরাফ রেগে বলল, আমার মেয়ে কোথায়? আমজাদ রহমান অবাক হলেন। শামসুন নাহার বেগম শব্দ পেয়ে বাইরে এসে আশরাফকে দেখে রেগে গেলেন। এই মানুষটাকে তিনি একদম সহ্য করতে পারেন না। আমজাদ রহমান চিন্তিত হয়ে বললেন, মানে? দৃশ্যর বড় চাচা আনোয়ার হোসাইন ক্ষিপ্ত হয়ে বললেন, নাটক করবি না আমজাদ। তোর বেয়াদব ছেলে আমার মেয়েকে নিয়ে এসেছে, তুই সব জানিস, নাটক করছিস। বাসায় আমরিন ছিল। অনেকদিন পর সে ফুপির বাসায় এসেছে। মাহাদের মুখোমুখি হলে কষ্ট বেড়ে যায়, তাই তেমন একটা আসে না। বাসায় ঝামেলা দেখে সে তার বাবাকে কল করে সব জানালো। আমজাদ রহমান বললেন, আমি কিছুই জানি না, আর মাহাদ এমন কিছুই করতে পারে না। আপনাদের কথাও ভুল হচ্ছে। ফাহিম রেগে বলল, আমাদের কোনো ভুল হচ্ছে না। আপনার ছেলে সকালে আমার বোনকে কলেজ থেকে তুলে নিয়ে গেছে। সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। শামসুন নাহার বেগম ক্ষিপ্ত হয়ে বললেন, আমার নাতির নামে মিছা কথা কইবি না। তেগো মায়া কই গেছে আমরা কেমনে জানু? আশরাফ হোসাইন গম্ভীর স্বরে বললেন, তাহলে আপনার নাতিকে ডাকেন। আমজাদ রহমান মাহাদের নম্বরে কল দিলেন, কিন্তু মাহাদ রিসিভ করছে না। তার চিন্তা বাড়তে লাগলো। মাহাদ কোনো ভুল কিছু করেনি তো? ছেলেকে যে তিনি খুব বিশ্বাস করেন, সে এমন ভুল কিছুতেই করতে পারে না। দৃশ্য আর মাহাদ বসে আছে কাজীর সামনে। দৃশ্যের পুরো শরীর থর থর করে কাঁপছে। ভয় দৃশ্যের মনে জেগে বসেছে। বাবার হিংস্র রূপ বারবার ভেসে উঠছে। সামনের কাগজটা কেমন ঘোলাটে দেখাচ্ছে। একটু আগে তাকে এই কাগজে সাইন করতে বলেছে। মাহাদ দৃশ্যের হাতে হাত রেখে ভরসা দিল। মেয়েটার মনে কি চলছে মাহাদ বুঝতে পারছে। দৃশ্য কাঁপা কাঁপা হাতে কলম ধরল। একটা সাইন হয়তো তার পুরো জীবনকে বদলে দিবে। দিক না বদলে, মাঝে মাঝে কিছু পরিবর্তন ভালোর জন্যই হয়। প্রিয় মানুষটা পাশে থাকলে সব কষ্ট সহ্য করা যায়। দৃশ্য কাগজে সাইন করলো। দু চোখ বেয়ে তার অশ্রু ঝরছে। আনন্দ, ভয়, সংশয় মিশ্র অনুভূতি হচ্ছে। তারপর কবুল বলে তারা একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। দৃশ্যের কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। তার ভালোবাসা আজ পূর্ণতা পেল। তাদের বিয়ে সম্পন্ন হতে সবাই উচ্ছ্বসিত হয়ে উঠল। প্রিয় বন্ধু তার প্রিয়তমাকে পেলে বোধহয় বন্ধুরাই বেশি খুশি হয়। আরিফের চোখ ভিজে উঠেছে। এই মুহূর্তে নিজেকে হালকা লাগছে। যে কাজ সে করতে পারেনি সেটা মাহাত ঠিক করে দেখিয়েছে। নিজের ভালোবাসাকে চিরদিনের জন্য নিজের সাথে বেঁধে ফেলেছে। এই কাজটা ভুল নাকি সঠিক সেটা আরিফ জানে না। তবে দুজন মানুষ নিজের ভালোবাসাকে নিজের করে পেয়েছে, এতেই তার শান্তি। তবে তার ভাই বিষয়টি কিভাবে নেবে ভাববার বিষয়। দৃশ্য আর মাহাত মালা বদল করলো। রাফসান সব মোমেন্টের পিক তুলছে। মাহাত দৃশ্যের কানে ফিসফিসিয়ে বলল, কংগ্রেচুলেশন মিসেস, আজ থেকে তুমি আমার ব্যক্তিগত সম্পত্তি। দৃশ্য কান্নার মাঝেই মুচকি হাসলো। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। নাবিলা কাছে এসে কান্না করে দিল আর বলল, দৃশ্য, আমার এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে তুই পর হয়ে গেছিস। দৃশ্য ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তানিম অবাক হয়ে বলল, এই বাচ্চা তুই কেমনে পালবি মাহাদ? রাফসান হেসে বলল, আরে একবার বাসর করে গেলে দেখবি এই বাচ্চা আরেক বাচ্চাকে নিয়ে বের হবে। জয় হেসে বলল, সবকিছুর ক্রেডিট কিন্তু মাহাদের থাকবে। মাহাত বিরক্ত হয়ে বলল, মজা নিচ্ছিস? সময় আমারও আসবে, দেখে নেবো তোদের। হ্যাঁ। তানিম বলল, ওই বেটা এখন কি করবি? রাফসান বলল, দূরে কোথাও ঘুরে আয়, বাসর প্লাস হানিমুন শেষ করে আয়। মাহাত গম্ভীর হয়ে বলল, না রে, বাসায় যাব। তাছাড়া দৃশ্যর বাসায় ওকে না পেয়ে আমার বাসায় ঝামেলা করবে।
তাই বাবাকে আগে থেকে সব জানাতে চাই। বাবা নিশ্চয়ই বিষয়টা বুঝবে। আরিফ এসে বলল, চলো, আজ আমার পক্ষ থেকে তোমাদের সবার টিট। মাহাত চিন্তিত হয়ে বলল, এইসব পরে হবে চাচু, আগে বাসায় জানাতে চাই। আরে বাসায় তো যাবই। দেখ, বাসায় একটু ঢামা তো হবেই, তাই খেয়ে শক্তি করে নিন। আর দৃশ্যকে দেখে মনে হয় কাল থেকে কিছুই খায়নি। ঠিক আছে। তানিম মুচকি হেসে ফিসফিসিয়ে বলল, আরে মামা খেয়ে নে, না হলে রাতে শক্তি পাবি না। মাহাত তানিমের পিঠে একটা কিল মেরে দিল। তারা সকলেই একটা রেস্টুরেন্টে বসে আছে, সামনে অনেক খাবার, কিন্তু দৃশ্য কিছুই মুখে তুলছে না। হয় তার শরীর ঠান্ডা হয়ে আসছে। মাহাত কাছে এসে বসলো আর একটা প্লেটে খাবার তুলে দৃশ্যের মুখের সামনে নিয়ে বলল, বউ, হা করো তো। মুহূর্তেই দৃশ্যের পুরো শরীর মৃদু কেঁপে উঠল। বুকের ভেতর মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে। বউ শব্দটার এত শক্তি, একটা শব্দ এই কিশোরীর অন্তরকে নাড়িয়ে দিয়েছে। মুহূর্তেই দৃশ্যের চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। এত সুখ তার কপালে সই পেত। দৃশ্য খাবার মুখে পুরে নিল।